তোমার জীবনে স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে পড়বার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, অথবা সায়েন্স নিয়ে বিজ্ঞানকে ভালোবেসে বিজ্ঞানকে নিয়ে এগিয়ে যাবার। কিন্তু স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের পথে বাধা হয়ে হয়তো তোমার মনে হচ্ছে এই রেজাল্টটা দাঁড়িয়েছে। প্রথম কথা আমি তোমাদেরকে বলতে চাই যে মাধ্যমিকে সায়েন্স পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে বা কি নাম্বার তোমাকে পেতে হবে বলছি, ভালো করে শোনো। অনেকেরই হতে পারে অনেকের স্কুলে হয়তো অনেক ভালো ভালো রেজাল্ট বেরোয়, যারা হয়তো 60%, 70%, 80%, 90%, 95% নাম্বার পায়। তাদেরকে সায়েন্স দেওয়ার পর স্কুলে আর সিট থাকে না যে যারা এর থেকে নিচে নাম্বার পেয়েছে তাদেরকে সায়েন্স দেওয়ার জন্য। তুমি সরকারিভাবে সায়েন্স পেয়ে যাবে, কিন্তু এটা ডিপেন্ড করছে তুমি কোন স্কুলে পড়ো। দেখা গেল তুমি যে স্কুলে এখন এই বছর মাধ্যমিক দিয়েছিলে সেই স্কুলেই যদি পড়ো, হয়তো হতে পারে তুমি সায়েন্স পেয়ে গেলে, এবার স্কুলের ক্রাইটেরিয়া থাকতে পারে তোমাকে সায়েন্স দিল না। আজ মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আজকের মাধ্যমিকের রেজাল্ট দেখার পর আজকে হয়তো হতাশ। কেননা তোমার জীবনে স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে পড়বার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, অথবা সায়েন্স নিয়ে বিজ্ঞানকে ভালোবেসে বিজ্ঞানকে নিয়ে এগিয়ে যাবার। কিন্তু স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের পথে বাধা হয়ে হয়তো তোমার মনে হচ্ছে এই রেজাল্টটা দাঁড়িয়েছে। তোমার মনে হচ্ছে মাধ্যমিকে আমি যে নাম্বার পেয়েছি তাতে হয়তো আমি সায়েন্স পাবো না, বা সায়েন্স যদি আমি পেয়েও যাই সেই সায়েন্সটাকে নিয়ে হয়তো আমি টানতে পারবো না। তো এই বিষয় আজকের আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা, ইম্পর্টেন্ট কিছু জিনিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম কথা আমি তোমাদেরকে বলতে চাই যে মাধ্যমিকে সায়েন্স পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে বা কি নাম্বার তোমাকে পেতে হবে বলছি, ভালো করে শোনো। প্রথম কথা, সায়েন্সের জন্য যেটা সরকারি নিয়ম রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তোমার যদি মার্কস 35%-এর থেকে বেশি হয়, মানে 35% মার্কস হচ্ছে ক্রাইটেরিয়া, 35% মার্কসের ওপর যদি তুমি তোমার নাম্বার পাও তাহলে কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। এটা এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের বর্তমান সরকার পশ্চিমবঙ্গের বদলে গেছে। তো সেই অনুযায়ী এই যে নিয়মটা, এই নিয়মটা এখন বদলাতে পারে। এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু এইটা অফিসিয়ালি না জানানো হলেও এটা কিন্তু বদলাতে পারে। তবে হ্যাঁ, 35% মার্কস পেলে সায়েন্স দেওয়া যাবে বা সায়েন্স দিতে হবে স্কুলকে, এটা কিন্তু সরকারি একটা মানে নিয়ম ছিল, তোমরা সেটা জানো। এবার বিভিন্ন স্কুল কি করে, তারা এই নিয়মটাকে ফলো করে না। অনেকেরই হতে পারে অনেকের স্কুলে হয়তো অনেক ভালো ভালো রেজাল্ট বেরোয়, যারা হয়তো 60%, 70%, 80%, 90%, 95% নাম্বার পায়। তাদেরকে সায়েন্স দেওয়ার পর স্কুলে আর সিট থাকে না যে যারা এর থেকে নিচে নাম্বার পেয়েছে তাদেরকে সায়েন্স দেওয়ার জন্য। তাই জন্য অনেক স্কুল কি করে, যারা ভালো রেজাল্ট পায়, যারা 80%, 90% নাম্বার পাচ্ছে তাদেরকে সায়েন্স দিয়ে দিচ্ছে। তারপরে আর যারা মানে মোটামুটি একটু নিচের দিকে নাম্বার পেয়েছে তাদেরকে যে সায়েন্সটা দেবে সেই সায়েন্স দেওয়ার মতন তাদের কাছে অপশন থাকে না। তো তোমার রেজাল্ট 35%-এর ওপর হলে তুমি সরকারিভাবে সায়েন্স পেয়ে যাবে, কিন্তু এটা ডিপেন্ড করছে তুমি কোন স্কুলে পড়ো। দেখা গেল তুমি যে স্কুলে এখন এই বছর মাধ্যমিক দিয়েছিলে সেই স্কুলেই যদি পড়ো, হয়তো হতে পারে তুমি সায়েন্স পেয়ে গেলে, আবার স্কুলের ক্রাইটেরিয়া থাকতে পারে তোমাকে সায়েন্স দিল না। আবার তুমি হয়তো অন্য কোনো স্কুলে গেলে যে স্কুলে অল্প নাম্বারে বা কম নাম্বারে সায়েন্স দেয়, তুমি সেই স্কুল থেকে সায়েন্স পেয়ে গেলে। অথবা তুমি আবার এমন একটা স্কুলে গেলে যেখানে বেশি নাম্বার ছাড়া সায়েন্সই দেবে না। তাহলে মেন ব্যাপার হচ্ছে তোমার যে স্কুল তুমি চুজ করেছো, যে স্কুলে তুমি সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, সেই স্কুলের ওপর ডিপেন্ড করে যে সেই স্কুল তোমাকে কত নাম্বারে তারা সায়েন্স দেবে, এটা স্কুলের ওপর ডিপেন্ড করে। তাহলে ভালো করে আমার কথাটা বোঝো। প্রথম কথা, তোমাকে সায়েন্স পাওয়ার জন্য মেনলি যেটা ডিপেন্ড করবে তুমি কোন স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছ। সেই স্কুল যদি তোমাকে অল্প নাম্বারে সায়েন্স দেয় তাহলে তুমি সায়েন্স পাবে, যদি সেই স্কুল বেশি নাম্বার ক্রাইটেরিয়া রাখে তাহলে সেই স্কুলে কিন্তু তুমি সায়েন্স পাবে না। ঠিক আছে, কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী এখনো পর্যন্ত, সরকার বদলেছে কিন্তু এখনো পর্যন্ত কত নম্বরে সায়েন্স দেওয়া হবে এই নিয়ে কোনো নোটিফিকেশন যেহেতু আসেনি, এখনো পর্যন্ত নিয়ম আছে 35%-এর ওপর তুমি যদি নাম্বার পাও তাহলে তুমি কিন্তু সায়েন্স পেয়ে যাবে। এটা সরকারি নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে। আচ্ছা, এবার মেন কথা হচ্ছে যে তোমার আজকের মার্কশিট দেখে হয়তো তুমি ভেবেছিলে যে সায়েন্স পাবে কি মানে সেটা নিয়ে তুমি টেনশন করছিলে, এটা নিয়ে তুমি চিন্তায় পড়ে গেছো। তো আমি তোমাকে বললাম, আগে আমি তোমার কাছে ক্লিয়ার করলাম যে তোমার সায়েন্সের রেজাল্ট যেটা
সেটা তুমি যে স্কুলে পড়বে সেই স্কুলের ওপর কিন্তু মেনলি ডিপেন্ড করছে। সেই স্কুল কম নাম্বারও দিতে পারে, আবার অনেক স্কুল আছে বেশি নাম্বারও দিতে পারে, তবে সরকারি নির্দেশিকা 35% তোমাকে সায়েন্স দিয়ে দেওয়ার। এবার আসি হচ্ছে যে সায়েন্স যদি আমি পেয়েই যাই, সায়েন্স পেয়ে গেলেই কি আমি সেই সায়েন্স নিয়ে আমার পক্ষে পড়া উচিত, বা পড়লেও আমাকে কোন কোন বিষয়গুলোকে মেনটেন করতে হবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে, তবেই কি আমি একটা সায়েন্সকে 2 বছর আমি ভালো করে পড়তে পারবো, 2 বছর আমার রেজাল্ট ভালো হবে, 2 বছরের পর আমি একটা ভালো সিকিউর একটা কেরিয়ারকে আমি পেয়ে যাব। সায়েন্স নিয়ে পড়বার জন্য কিছু টিপস আমি তোমাদেরকে বলছি, যে জিনিসগুলো ছাড়া তোমরা সায়েন্স নিয়ে পড়লে জীবনও টানতে পারবে না। আর সেই জিনিসগুলো যারা মেনটেন করে পড়াশোনা করছে তারাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে, তারাই বোর্ডসের র্যাঙ্ক ভালো করে, তারাই আজকের তাদের নিজেদের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা অন্য বড় কোনো প্রফেশন নিয়ে তারাই স্বপ্ন দেখতে পারে যারা 2 বছর সায়েন্স নিয়ে পড়ার সাথে সাথে এই বিষয়গুলোকে মেনটেন করতে পারে। কি সেই বিষয়গুলো চলো এক এক করে দেখে নিই। প্রথমে আমি যেটা জানবো বা আমি যেটা তোমাদেরকে বলবো, সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, সবার আগে তোমাকে একজন ভালো টিচার চুজ করতে হবে। তোমাদেরকে একজন ভালো টিচার চুজ করতে হবে, যে টিচার তোমাকে সায়েন্সের 2 বছর সুন্দরভাবে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেই সায়েন্সের সাবজেক্টগুলো তোমাকে ভালোভাবে তোমাকে গাইড করবে, এরকম একজন টিচার চুজ করতে হবে। অনেক টিচারই দেখবে পড়াবে, অনেক নাম আছে, ব্যাচে ভর্তি স্টুডেন্ট পড়ে, বাট তুমি যখন সেখানে গিয়ে পড়ছো টিচারের পড়ানো তোমার হয়তো মাথায় ঢুকছে না, সেই টিচারের সাথে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না, বা এতজন স্টুডেন্টের মাঝখানে তুমি ভয় পাচ্ছ, তোমার দ্বারা হচ্ছে না। তো এমন জায়গাতে তুমি জোর করে যদি ভর্তি হয়ে গিয়ে থাকো, অনেকে তো মাধ্যমিকের পরীক্ষা দিয়েই সায়েন্স পড়তে ভর্তি হয়ে যায়, তো যদি তুমি এমন কোনো জায়গাতে ভর্তি হয়ে গিয়ে থাকো যেখানে তুমি কিছু বুঝতেই পারছো না, তোমার মাথায় কিছু ঢুকছেই না, তাহলে সেখানে তোমার তো পড়ার কোনো মানে হয় না। তোমাকে এমন একজন টিচার চুজ করতে হবে, সেটা অফলাইন হতে পারে বা সেটা অনলাইন হতে পারে, যার কাছে পড়লে তুমি নিজে প্রপারলি পড়াটা ভালো করে তোমার মাথায় ঢোকে, তুমি বোঝো, সেরকম টিচারকে চুজ করো। এ বললো ওই টিচার ভালো, অমুকজন বললো সেই টিচার ভালো, তুমি সেখানে গিয়ে পড়লে, হ্যাঁ তোমার পড়ে তুমি বুঝতে পারছো না, বাড়ি থেকে প্রেসার দিচ্ছে, না তোর দাদা এখানে পড়েছিল রেজাল্ট ভালো করেছে, তোর জ্যাঠার ছেলে, তোর কাকার ছেলে এখানে পড়ে রেজাল্ট ভালো করেছে, হ্যাঁ তোর মানে বা কোনো বন্ধু বলে দিল যে আমার কাকা আমার দাদা এসে ভালো পড়ে এখানে রেজাল্ট ভালো করেছে, তুই এখানেই পড়, এখানে পড়তে পারছিস না মানে তুই বুঝতে পারছিস না। আরে না ভাই, তুমি যদি ওখানে পড়ে না বোঝো, ওই টিচারের সাথে যদি তুমি না ভালোভাবে ওখানে যদি পড়া বুঝতে পারো, তাহলে সেখানে তোমার তো পড়ার কোনো মানেই হয় না। তুমি সেই টিচারের কাছে পড়ো যে টিচারের কাছে পড়লে তুমি নিজে পড়া বুঝবে, এমন টিচারের কাছে চুজ করো, এমন টিচারের কাছে পড়ো। তাহলে ফার্স্ট অপশন তোমাকে ভালো টিচার চুজ করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে তোমার হচ্ছে নিজের যে কনসেপ্ট, তুমি যখন সায়েন্স পড়বে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকাটা বেশি জরুরি। আমরা যখন মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা করতাম, আমরা অনেক সময় বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ফিজিক্যাল সায়েন্সের জিনিসগুলোকে মুখস্থ মেরে নিতাম, অনেক সময় ওহমের সূত্র বা জুলের সূত্র, এরকম সূত্রগুলোকে ডাইরেক্টলি মুখস্থ করতাম। আমরা কিন্তু কনসেপ্টটাকে বুঝতে চাইতাম না, আমি খালি মনে করতাম যে হ্যাঁ আমার জুলের সূত্র, ওহমের সূত্র, এই সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে পরীক্ষাতে এই সূত্র লিখতে দেবে, বিবৃতিটা খালি জাস্ট লিখে দিয়ে চলে আসবো যে বয়েলের সূত্র দিয়েছে স্থির উষ্ণতা নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, জাস্ট বিবৃতিটা লিখে দিয়ে চলে আসবো, বিবৃতিটা লিখে দিয়ে আসলে আমাকে 2 এ 2 নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ তুমি মাধ্যমিকে যখন পড়তে তখন হয়তো তুমি 2 এ 2 পাচ্ছ, কিন্তু ওই জিনিসটারই কনসেপ্ট যদি তোমার মাথায় প্রপারলি না ঢোকে, তোমার কাছে যদি ফিজিক্সে ওই জিনিসটা যেটা পড়ানো হয়েছিল তার কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু সায়েন্স টানতে পারবে না, পারবে না, পারবে না। তার জন্য সবার আগে তোমার এই টপিকটার উপর, সায়েন্সের এই জিনিসটার উপর তোমার নিজের কনসেপ্ট ক্লিয়ার থাকাটা সবথেকে ভালো জরুরি। আর এই কনসেপ্ট তোমাকে কে ক্লিয়ার করাবে? কনসেপ্ট ক্লিয়ার করাবে এই টিচার, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাবে, স্যারেরাই কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাবে। এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর সেই জিনিসটা তোমাকে নিজেকে ভালো করে কি করতে হবে? 3 নাম্বার জিনিস হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ছেলেমেয়েরা টিচারের কাছ থেকে বুঝে আসে, দারুণভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বাড়িতে এসে সে বই খাতা খোলেই না, তাহলে কি লাভ হবে? তোমাকে স্যার যদি 5টা অঙ্ক করায় তোমার করা উচিত 50টা অঙ্ক, স্যার যদি তোমাকে 10টা অঙ্ক করায় তোমার করা উচিত 100টা অঙ্ক। স্যার যা পড়াবে তার 10 টাইমস, তার 10 গুণ তুমি যদি নিজে পড়ো তবেই গিয়ে তুমি সায়েন্স টানতে পারবে, তবেই গিয়ে তুমি করতে পারবে। স্যার 5খানা অঙ্ক করাতেই পারে একটা টপিকের উপর, তোমার উচিত সেই টপিকের উপর 50খানা 100খানা অঙ্ক তোমাকে প্র্যাকটিস করা। স্যার যেগুলো পড়াচ্ছে ক্লাসের মধ্যে সেগুলো তো তোমাকে করতেই হবে।
সেগুলো তো তুমি আগে বাড়িতে এসে স্যারের পড়ানো অঙ্কগুলো করবে, তারপর স্যার যে ধরনের অঙ্কগুলো তোমাকে দেখিয়ে দিয়েছে সেই টাইপের উপর 40টা 50টা 60টা 100টা করে অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক হোক বা সেটার উপর যদি কোশ্চেন ভিত্তিক সাবজেক্ট হয়, যেমন কেমিস্ট্রিতে অঙ্ক কম আসে, কোশ্চেন বেশি আসে, বায়োলজিতে যেমন অঙ্ক থাকে না, জেনারেলি কম থাকে, থাকলে হয়তো একটা দুটো থাকে, কিন্তু কোশ্চেনই বেশি আসে, তো সেইগুলো কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করতে হবে। 4 নাম্বার জিনিস হচ্ছে তুমি যা পড়ছো সেই সমস্ত জিনিসকে একটা শর্ট নোটসের মধ্যে তোমাকে বানাতে হবে, শর্ট নোটসের মতো। শর্ট নোটসটা জিনিসটা আবার কি জিনিস স্যার? শর্ট নোটস হচ্ছে, শর্ট নোটস বা এর সঙ্গে তুমি একটা কাজ করতে পারো, শর্ট নোটসের সাথে মাইন্ড ম্যাপও বানাতে পারো, ঠিক আছে? শর্ট নোটসের সাথে মাইন্ড ম্যাপও তুমি বানাতে পারো। কি সেটা আমি তোমাকে বলছি। শর্ট নোটসের সাথে মাইন্ড ম্যাপ জিনিসটা হচ্ছে, ধরো তুমি এখানে একটা কোনো টপিক লিখেছো, সেই টপিকের অল ইনফরমেশন তোমার এই একটা ছোট্ট জায়গার মধ্যে পুরোটা থাকবে। যেমন আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কথার কথা বললাম মহাবিদ্রোহ, ঠিক আছে? মহাবিদ্রোহ তুমি পড়ে এসছো ইতিহাসে, এই মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। কোথায় হয়েছিল সেটার নাম, কে কে মারা গেছিল, যেমন মঙ্গল পান্ডে, ঠিক আছে? তো সেরকম এখানে লেখা থাকবে। এরকম ভাবে কোথায় প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হয়েছিল, এরকম ভাবে পুরো একটা ম্যাপের আকারে পুরো জিনিসটা তোমার এখানে ক্যাপচার করা থাকবে। তুমি জাস্ট যখন কোনো জায়গাতে ট্রাভেল করছো, ট্রেনে করে বা বাসে করে কোথাও ট্রাভেল করছো, বা স্কুলে যাচ্ছ, পড়তে যাচ্ছ, বা অফ টাইমে বসে আছো, কোনো জায়গাতে ফাঁকা বসে আছো, অফ টাইমে কোনো কাজ নেই, জাস্ট তুমি এরকম ম্যাপটার দিকে তাকাবে, এই পুরো ইনফরমেশন তোমার মাথার মধ্যে ক্যাপচার হয়ে থাকবে, তুমি চাইলেও তুমি জীবনে ভুলতে পারবে না। এই মাইন্ড ম্যাপটা বা এই শর্ট নোটসটা তোমার কিন্তু নিজস্ব বানানো জরুরি আছে, ঠিক আছে? এই মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস তোমার বানানো জরুরি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা জরুরি, কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি, এবং একজন সঠিক টিচারকে চুজ করা জরুরি। এইগুলোর পর সব থেকে বেশি তোমাকে যেটাতে জোর দিতে হবে সেইটা হচ্ছে তোমার মক টেস্ট। সেটা হচ্ছে তোমাদের মক টেস্ট। মক টেস্টের ওপর তোমাকে জোর দিতে হবে। তুমি এইগুলো করলে, তুমি একটা ভালো টিচারের কাছ থেকে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করলে, তুমি প্র্যাকটিসও করলে, প্রচুর পরিমাণে প্র্যাকটিসও করেছো, তোমার সমস্ত জিনিস প্র্যাকটিসও হয়ে গেছে, এবং সেই টপিকগুলোর উপর শর্ট নোটসও বানিয়েছো। মাঝে মধ্যে পরীক্ষা, মানে তুমি মাঝে মধ্যে অফ টাইমে দেখো, কোথাও গেলে ট্রাভেল করতে করতে দেখো, কিছু করো, কিন্তু তোমার সবই ঠিক আছে, কিন্তু তুমি নিজে কতটা তুমি পারছো সেই জিনিসটা, তোমার নিজের কতটা ক্রেডিট আছে সেই জিনিসটা পারার, সেই জিনিসটাকে তুমি নিজেকে কখনো যাচাই করছো না, নিজেকে কখনো পরীক্ষা নিচ্ছ না যে আদৌ তুমি সায়েন্স পারছো তো, আদৌ তোমার রেজাল্ট ভালো হচ্ছে তো, আদৌ তোমার দ্বারা সায়েন্স হবে তো। তার জন্য নিজেকে তো পরীক্ষা নিতে হবে, নিজেকে তো যাচাই করতে হবে। এই যে জিনিসটা, এটা তুমি তখনই পারবে যখন তুমি রোজ বেশি বেশি করে মক টেস্ট দেবে। স্যার একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে, একটা চ্যাপ্টার শেষ হলো তার উপর মক টেস্ট দাও, সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের উপর মিলিয়ে মক টেস্ট দাও, থার্ড চ্যাপ্টার শেষ হয়ে গেল, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের উপর মক টেস্ট দাও, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার, চারটে চ্যাপ্টার শেষ হলো, চারটে চ্যাপ্টারকে নিয়ে একটা মক টেস্ট দাও। এভাবে যদি তুমি মক টেস্ট দিতে পারো, তাহলে তুমি প্রথম দিন যে চ্যাপ্টারটা পড়েছিলে সেটাও তুমি কখনো ভুলবে না, লাস্ট দিন তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটাও তুমি কখনো ভুলবে না। এবং এই মক টেস্ট তোমাকে নেওয়ার জন্য তোমাকে এমন কোনো টিচারের কাছে পড়তে হবে যারা ফার্স্ট চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট নেয়, সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেলে মক টেস্ট নেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড শেষ হয়ে গেলে মক টেস্ট নেয়, চারটে চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট নেয়, এবং পুরো গোটা বই শেষ হলে বছরের শেষে আবার মক টেস্ট নেয়। এমন কোন জায়গাতে তোমাকে পড়তে হবে, যদি তারা নাও নেয় তোমাকে নিজেকে নিজে মক টেস্ট নিতে হবে। কোয়েশ্চেন ব্যাংক বা আদার্স যে বইগুলো আছে যেখানে কোয়েশ্চেন পাওয়া যায় মক টেস্টের, সেখান থেকে নিয়ে তোমাকে হলে মক টেস্ট দিতে হবে। এই জিনিসগুলোকে যারা মেনটেন করবে, 2 বছর যারা রেগুলার বেসিসে পড়াশোনা করবে, তারা কিন্তু রেজাল্ট ভালো করবে। সে তোমার নাম্বার খারাপ হয়ে থাকুক, সে তোমার নাম্বার ভালো হয়ে থাকুক, যাদের নাম্বার খারাপ হয়ে গেছে, যাদের নাম্বার হয়তো 80% 90% আসেনি, 70% আসেনি, নাম্বার একটু নিচের দিকে আছে, একটু কমের দিকে আছে, তাদেরকে বলবো এই কয়েকদিন ক্লাস 10-এর যে জিনিসগুলো দরকার, ক্লাস 10-এর যে বেসিক যে জিনিসগুলো দরকার এবং ক্লাস 11-এর যে বেসিক জিনিসগুলো দরকার, আগে সেগুলো ভালো করে তৈরি করো, আগে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরে এখানে যা যা বললাম সমস্ত জিনিস তুমি করো। মানে ধরো ক্লাস 10-এর ত্রিকোণমিতি করলে, যেটা আমাদের সায়েন্সের ফিজিক্স পড়তে গেলে বা কেমিস্ট্রি পড়তে গেলে লাগে, সেই জিনিসগুলো করবে। সেই জিনিসগুলো যদি করতে পারো, তোমার রেজাল্ট ভালো হতেই বাধ্য। আমি এখানে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। লোকে বলে 35% পেয়ে সায়েন্স নিবি, তুই পারবি না। আমি বলি কেন পারবে না? সায়েন্স পড়ার জন্য কোনো ক্যালকুলেটর এর মতো মগজ লাগে না। কি লাগে জানো? লাগে পাহাড় কাটার মতন জেদ। যদি তোমার অঙ্কের প্রতি ভালোবাসা থাকে, তবে এই 35% নম্বরকে আগুনের জ্বালানি বানিয়ে এমন রেজাল্ট করো
যাতে ওই 2 বছর পর ওই লোকগুলোই বলে বিশ্বাস হচ্ছে না, এই সেই ছেলেটা, এটা সেই ছেলে। শুধু এইটুকু কথা আমি তোমাদেরকে বলবো। তোমাদেরকে এখানে যে জিনিসগুলো বললাম, ক্লাস 10-এর আগে বেসিক জিনিসটাকে ঠিক করতে হবে, ক্লাস 10-এর আগে বেসিক জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। ক্লাস 11-এর ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স পড়বার জন্য কিছু বিশেষ টপিক তোমাদের ক্লিয়ার রাখতে হয়, যেমন বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন, এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো যদি তুমি সব কিছু চাও, আমাদের কাছে যদি তোমরা মনে করো যে আমাদের কাছে পড়বে, আমি এখানটাতে আমাদের ডিটেলসও দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর অল কম্বো কোর্স, যে কোর্সের দাম 3,499 টাকা সারা বছর, কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে। আবারও বলছি, দেখো লেখা আছে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টার মিলিয়ে 3,499 টাকা। কিন্তু যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাহলে সেই হিসাবে আমরা একটা অফার রেখেছি। তুমি এই যে যদি আমাদের এই কোর্সটা নিতে চাও, কোর্সটা নেওয়ার জন্য তোমাকে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটাতে না তুমি কল করো 8274-916-328। এই যে নাম্বারটা দেখছো 8274-916-328, এই নাম্বারটাতে তুমি যদি কল করো, কল করলে এইখানে যে ব্যাচের প্রাইস দেখাচ্ছে তার থেকে একটু কমে তোমরা এখন কিন্তু কিভাবে কোর্সটা পেয়ে যাবে। এর মধ্যে কটা সাবজেক্ট পাবে আগে একটুখানি দেখে নাও। ফিজিক্স পাবে, কেমিস্ট্রি পাবে, ম্যাথ পাবে, বায়োলজি পাবে, বাংলা পাবে, ইংলিশ পাবে, টোটাল 6টা সাবজেক্ট তোমরা এই 3,499 টাকাতে পাচ্ছ। তুমি যদি এই টাকাটার থেকে, এখন তো অফার রয়েছে, তাহলে অফারে তুমি আরো কমে পাচ্ছ। এবার সেই ধরলাম এই অ্যামাউন্টেই তুমি কোর্স নিলে, ধরলাম এই অ্যামাউন্টটা কোর্স নিলে, তুমি এই অ্যামাউন্টটাকে 6 দিয়ে ভাগ করো, কেন 6টা সাবজেক্ট। তার সাথে তুমি 12 মাস আমাদের কাছে পড়বে। ফার্স্ট সেমিস্টার 6 মাস, সেকেন্ড সেমিস্টার 6 মাস, 6 মাসের মধ্যে কিছু মাস পড়ানো হয়ে গেছে অলরেডি, তো 6 মাস 12 মাস তুমি পড়ছো। তাহলে তুমি এই টাকাটাকে প্রথমে 6 দিয়ে ভাগ করো, তারপর 12 মাস দিয়ে তুমি সেটাকে ভাগ করো। তুমি দেখবে পার সাবজেক্টে না আমরা মাত্র 40 থেকে 50 টাকা করে মাত্র নিচ্ছি। এর থেকে মানে কমে তুমি আদৌ কোনো জায়গাতে পাবে না। এবং আমি তোমাকে এখানে যে সমস্ত জিনিসগুলো বললাম, টিচার হিসেবে আমি তোমাদেরকে ফিজিক্স অঙ্কতে গাইড করবো, আমি নিজে তোমাদেরকে ফিজিক্স অঙ্ক পড়াবো। কেমিস্ট্রিতে দুজন দারুণ স্যার পড়াবে, এমবি স্যার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পড়াবেন আসমাউল স্যার। বায়োলজির দুজন কিং আছেন, দুজন কিং বলা হয় তাদেরকে, বায়োলজিতে লোকে কিং বলে ডাকে। কি বলে ডাকে? কিং বলে ডাকে। অরিশ স্যারকে দেখতে পাচ্ছ, বায়োলজি কিং। এই যে শুভজিৎ স্যারকে দেখতে পাচ্ছ, বায়োলজি কিং, এরা বায়োলজি উইজার্ড, এরা তোমাদেরকে পড়াবে। ইংলিশ রাহাত স্যারকে দেখে রাখো, রাহাত স্যার মানে একটা আগুন। রাহাত স্যার মানে কিছু না, অন্য কিছু না। রাহাত স্যারকে কি বলে জানো লোকে, যারা এতদিন পর্যন্ত পড়েছে, রাহাত স্যার মানে নাকি আগুন। এখানে শ্রেয়া ম্যাম তোমাদেরকে ইংলিশ পড়াবে। এক্সপিরিয়েন্স জানো ম্যামের, এক্সপিরিয়েন্স শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা তখন জন্মাইনি যবে থেকে ম্যাম পড়াচ্ছে। আর কি বলবো, জিৎ স্যার, যার লেখা বই কলেজের স্টুডেন্টরা, কলেজের যারা মানে পড়াশোনা করছে তারা এই জিৎ স্যারের লেখা বই ফলো করে। আর ফিজিক্স অঙ্কের জন্য তো আমি আছি। এই পুরো ব্যাচটা তোমরা 3,499 আমাদের নর্মাল দাম আছে, বাট যেহেতু এখন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোমাদের জন্য একটা অফার রয়েছে। ম্যামকে ফোন করবে এই নাম্বারে 8274-916-328। ম্যাম একটু ডিসকাউন্ট তোমাকে করে দেবে, অবশ্যই অল্প কিছু ডিসকাউন্ট তোমাকে করে দেবে। তুমি নিজে হিসাব করে দেখো, 6টা সাবজেক্ট, এটাকে 6 দিয়ে ভাগ করবে 6টা সাবজেক্টের জন্য। 12 মাস তুমি পড়ছো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে, সেটাকে 12 দিয়ে ভাগ করো, দেখবে মাসে 40-50 টাকা করে অ্যামাউন্ট আসবে। এর থেকে বেশি আমরা নিচ্ছি না, এত কমে আমরা তোমাদেরকে সায়েন্স পড়াচ্ছি। এবং এখানে আমরা কি পড়াবো দেখো, আমাদের ব্যাচের নামই রয়েছে বেসিক টু অ্যাডভান্স। কি নাম রয়েছে? বেসিক টু অ্যাডভান্স। মানে আমরা একদম বেসিক থেকে শুরু করব। তুমি আগের বার সায়েন্সে তোমার রেজাল্ট হয়েছে খারাপ, কিছু আসে যায় না, হয়তো তুমি কম নাম্বার পেয়েছো, কোনো অসুবিধা নেই। মাধ্যমিকের ক্লাস 10-এর যে বেসিক গুলো তোমার কাছে ক্লিয়ার নেই, সেই বেসিক আগে ক্লিয়ার করা হবে। বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন, যেগুলো একদম বেসিক যে জিনিসগুলো লাগে, যেটা জানলে তারপর তুমি 11-এ সায়েন্স পারবে, আগে সেগুলো মানে আমরা করাবো। তুমি এখন অন্য জায়গায় ভর্তি হলে সেখানে কিন্তু লোকে বেসিক পড়াবে না, কেউ তোমাকে বেসিক পড়াবে না, কেউ তোমাকে কোনো জায়গাতে এই মানে একদম বেসিক থেকে করাবে না। কিন্তু অলরেডি আমরা এই বেসিক ক্লাসগুলো অলরেডি দিয়ে রেখেছি তোমাদের জন্য। আগে বেসিকগুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করব, তারপর টিচার তো তোমাদের সামনে ইন্ট্রোডিউস করে দিলাম কারা কারা তোমাদেরকে পড়াবে। কনসেপ্ট ভাই আমরা ক্লিয়ার করাবো, আমরা কনসেপ্ট ক্লিয়ার করাবো। ক্লিয়ার হয়ে যাওয়ার পর, লাইভ হয়ে যাওয়ার পর সেটা রেকর্ডেড ভিডিও থেকে যাবে, তুমি যখন ইচ্ছা দেখতে পাবে। তারপর প্র্যাকটিস সেট, আমরা একটা চ্যাপ্টার শেষ হবে, আমরা সুন্দর দেখে প্র্যাকটিস সেট দিয়ে দেবো। শুধু প্র্যাকটিস সেট তাই না, প্র্যাকটিস সেটের সাথে তার ভিডিও সলিউশনও দিয়ে দেবো। শর্ট নোটস আর মাইন্ড ম্যাপ আমরা আপলোড করে দেবো।
ঠিক টাইম মতো আপলোড করে দেবো, এটা তোমাদেরকে বলতে হবে না, এটা আমাদের নিজের দায়িত্ব থাকবে, তোমাকে নিজস্ব কিচ্ছু বানাতে হবে না, এটা আমরা তোমাদেরকে বানিয়ে দেবো। আর এবং মক টেস্ট, এই মক টেস্ট চ্যাপ্টার শেষ হলে তার মক টেস্ট হবে, এবং শুধু মক টেস্ট নিয়ে অনেকে ছেড়ে দেয়, আমরা কিন্তু শুধু মক টেস্ট নিয়ে ছাড়বো না, সেই মক টেস্টের কি উত্তর হবে তার ভিডিও সলিউশন সেটাও আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এবং এই সমস্ত কিছু হওয়ার পর আবার ফুল বুক এক্সামও আমরা তোমাদেরকে নেব। তো এত কিছু মাত্র পার সাবজেক্ট 40-50 টাকার বিনিময়ে পাচ্ছ। যদি এখনো না নাও, তুমি ভাববে অন্য এমন জায়গাতে পড়তে পারো, অনেক জায়গাতে যাবে, সেখানে গিয়ে তো পড়াই বুঝতে পারবে না, পড়াই হয়তো ঠিকভাবে বুঝবে না, বেকার তোমার 2-3 মাস আরো নষ্ট হয়ে যাবে, হাতের সময় কম, ব্যাচের দাম কম। ঠিক আছে, তুমি একবার অন্য জায়গায় পড়ে দেখো, যদি যারা পড়ছো অলরেডি, আর একবার আমাদের এখানে এসে পড়ে দেখো যে আমরা কিরম তোমাদেরকে পড়াচ্ছি। বাকি শুধু জাস্ট 2-4 লাইন কথা বলে আমি আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করব। এক টুকরো কাগজ তোমার ভাগ্য লিখে দেওয়ার কি? 3 ঘন্টার পরীক্ষা ঠিক করে দেবে তুমি জীবনে কি হবে? কখনো না। মাধ্যমিকের রেজাল্ট কেবল একটা স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার ছাড়পত্র, বা একটা কোর্স থেকে অন্য কোর্সে আসার ছাড়পত্র। আসল লড়াই তো এখন শুরু। দুনিয়া তোমাকে দিয়ে হবে না বলবেই, তোমাকে দিয়ে হবে না এটা দুনিয়া বলবেই, কারণ ওরা নিজেরা সেটা করতে পারেনি। তুমি করে দেখাও, কারণ তুমি স্পেশাল।